মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানো উচিত। তো উনি, তবে হ্যাঁ, উনি তো হিজ আন্ডার স্ক্যানারের সম্বন্ধে কোনো ভুল নাই, কারণ এই কথা তো সুপ্রিম কোর্টই বলে দিচ্ছেন যে কেন তাকে, ওকে কেন পাঠানো হলো, তাকে প্রমোশন দেওয়া হলো কেন। তার হিজ আন্ডার স্ক্যানার, শি ইজ আন্ডার স্ক্যানার অফ দি সুপ্রিম কোর্ট, আমাদের না। এই এই যে ইন্দিরা মুখার্জি, একটা চাদরের রং নিয়ে একটা কথা হচ্ছে। নির্যাতিতার মায়েরা বলছেন সবুজ রং ছিল, কিন্তু ইন্দিরা মুখার্জি বলছেন না, ওটা নীল রং ছিল। তার ভিডিওগ্রাফিও হয়েছে। প্রেস কনফারেন্স করতে করতেই তিনি উঠে যাচ্ছেন, স্যার স্যার বলে ফোনটা ধরে। প্রেস কনফারেন্সের মধ্যেই তিনি ফোনটা রিসিভ করছেন। নীল ছিল কি সবুজ ছিল? বলছি, আমার কাছে একটাই প্রশ্ন হচ্ছে, কলকাতা পুলিশের কি এমন দরকার? নীল ছিল কি সবুজ ছিল কি এই ছিল কি 10 বার ধরে প্রেস কনফারেন্স করে কি ঘটনা লুকানোর দরকার? স্যার, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এফআইআর করলেন দিল্লি কমিশনার, কিভাবে দেখছেন বিষয়টা? সাথে আমি একটা কথা জিজ্ঞাসা করব, সিবিআই কি তদন্তে কেন এত দেরি হচ্ছে? কোনো অ্যারেস্ট দেখাতে পাচ্ছে না। সিবিআই তো ফেলিওর, সিবিআই এর সাকসেস রেট কিন্তু জিরো। আমি এক কথা, তুমি ছবিটা কিন্তু যেটা ঘুরছে বাজারে, সেইটাকে তুমি ডিনাই করো নাই, সেইটাকে তুমি বলো নাই যে ওই দুটো ছবি ফেক, এই কথা তুমি বলছো না। একেও আজ না হয় কালকে ডাকা হবে, ওই সিপি কেও ডাকবে, তখন কিন্তু ব্রেক করে যাবে। পরপরই তখন তুষার মেহতা বললো কি, যে ওই যে সিন অফ ক্রাইম এরা ডিস্টার্ব করেছে, ওরা পরিবর্তন করেছে, ফলে আমাদের পক্ষে তদন্ত করা খুব মানে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মানে ক্রাইম সিন তুমি ডিস্টার্ব করলে, আর একটা হচ্ছে আর একবার ওই ডেড বডির মর্যাদাহীন হলো। হাইকোর্ট মানি না, সুপ্রিম কোর্ট মানি না, তার মানে আপনি আপনি এই কনস্টিটিউশনও মানেন না। তাহলে সেই হচ্ছে, আমরা সেই রাজ্যে বাস করি যে রাজ্যে আমরা হাইকোর্ট মানবো না, সুপ্রিম কোর্ট মানবো না, কনস্টিটিউশন মানবো না, আইন মানবো না। সেই জন্য বহুদিন আগেই যখন ওই পোস্টমল ভায়োলেন্সে বলা হয়েছে যে এখানে তো রুল অফ নেই, রুলার্স ল আছে। ব্যাপারটা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দেখছেন। সিবিআই কতটুকুন কি করবে কি না করবে উনি বলার কে? যেখানে তার মানে উনি হাইকোর্ট সুপ্রিম কোর্টও মানেন না। তো আরে বিচার বললে হবে? বিচার করার মালিক কি সিবিআই? বিচার তো করবে জাজ। তো তার কাছে তো নিয়ে যেতে হবে, তারপর চার্জশিট করতে হবে, চার্জ ফ্রেম করতে হবে, তারপরে তো বিচার শুরু হবে। মন্ত্রী তো ইনভেস্টিগেশন করেন নাই। মুখ্যমন্ত্রীকে ইনভেস্টিগেশন আমার মতো করেছেন? তা তো উনি তো জীবনে করেন নাই। তারপরে যা করেছিলেন সেটা কিচ্ছু হয় নাই, তাই বলছে। এরপরে আর কি বলবো? যেখানে আপনি ইনভেস্টিগেশন দেখাচ্ছিলেন এখনই আমরা ওকে ফাঁসিতে ফেলবো, আর সেখানে হাইকোর্টের চিফ জাস্টিস বলছেন এটা কিচ্ছু হয় নাই, কিছু হয় না, তাও একটা মানুষকে ফাঁসিতে দিয়ে হ্যাঁ ফাঁসিতে দিয়ে দেবো, এসব কথাবার্তা মানে কোনো মুড়ো ধরা নাই আর কি। এই তাও একজন চিফ মিনিস্টার কথা বলছে না, কি আর বল। দেখুন অলরেডি যা অবস্থা হয়েছে, এই আগুন জ্বালার কথাটা হচ্ছে খুবই মানে ভয়ঙ্কর। কেন? তাহলে তাহলে না না, এইখানে কিন্তু বাবা এই গতকালকেও গত পরশু দিনও আনন্দবাজারে বেরিয়েছিল যে উনি মিথ্যা কথা বলছেন, উনি একদম আউটরাইট মিথ্যা কথা বলছেন। অতএব তাকে তুমি সেই সেই জায়গায় আমরা তোমাকে মানতে রাজি না, কেন তুমি কিছু ইনভেস্টিগেশন করো নাই। অলরেডি কেস ডায়েরি নিয়ে আসা হলো, কেস ডায়েরি নিয়ে প্রধান বিচারপতি আমাদের হাইকোর্টের বললেন কি কিচ্ছু হয় নাই, আর তুমি বলো সবকিছু হয়ে গেছে, আমি এখনই একে কে বলে ফাঁসি দিতে যাচ্ছ। তার মানে তোমার তাহলে কে, তোমার তো অ্যাসেসমেন্ট হয়ে গেল যে তুমি কিচ্ছুই করো নাই। আমরা দেখেছি সবুজ, আর তোমরা এখন পরে দেখা যাচ্ছে কি সেটা নীল। তো এটা তো তার মানে কি আর একজন লোক এসেছে, তাহলে তার মানে ডিস্টার্ব করা হলো, তার মানে সিন অফ ক্রাইমে আর একটা লোক ঢুকেছে, ওইটা করতে গেলে তাকে পাল্টাতে হয়। আমি বলছি, প্রেস কনফারেন্স করতে করতে এই সেন্ট্রাল ডিসির ফোন এলো। হ্যাঁ স্যার, নিশ্চয়ই আপনাকে জিজ্ঞাসা করছে আইপিএস অফিসার, প্রাক্তন আইপিএস অফিসার হিসেবে আপনাদের উপরতলার, নিশ্চয়ই আপনার থেকে উপর মহলের ফোন এলেই তো আপনি ইয়েস স্যার বলবেন, ফোনটা এলে বেরিয়ে যাবে। হ্যাঁ বলবো। এখন প্রশ্ন হচ্ছে যে যদি এরা, আমি জানি না এই যে যিনি উইথ ডিউ রিগার্ডস, এরা ডাইরেক্ট আইপিএস কে অফিসার কিনা বা স্টেট সার্ভিস থেকে প্রমোটেড কিনা, এটা কিন্তু আমি জানি না, কিন্তু আমার কাছে এখানে কোশ্চেন মার্ক আছে। কাকে স্যার বলবেন? আপনার উপরতলার কেউ হলেই তো হবে। হ্যাঁ উপরতলা হলেই তো স্যার বলবো। ওটা নিয়ে আমার একটা জোক আছে নিচে। যাই হোক, মানে পুলিশের কি হয়, হয় এই দিক থেকে স্যার হবে, না এই দিক থেকে স্যার হবে, এই স্যার স্যার বলতে বলতে সারাদিন চলে যায়। তাহলে কেউ যদি ওই অন্য দিক থেকে টেলিফোন হয়, তখন সে কি করবে? সে বলবে এই যাকে টেলিফোন করবে, আর ও যদি সিনিয়র অফিসার হয় তাহলে একে সবসময় স্যার 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 করতে হবে। আর যদি ওই লোকটা জুনিয়র হয়
তাহলে ও বলতে থাকবে স্যার স্যার স্যার, এ কোনো সার্চ মার্কার কিছু বলবে না। অতএব এটা ক্লিয়ার, যদি স্যার বলে থাকে তাহলে তার উপরের লোকই বলেছে, তিনি সিপিও, হ্যাঁ হ্যাঁ, তখনই ফোন, সেটা সিপিও হতে পারে এবং কি বলে যিনি মন্ত্রী, এই পুলিশ মন্ত্রী তিনিও হতে পারেন, যে কোনো কেউ সিনিয়র লোক, মানে ওর থেকে যে সিনিয়র সেই করেছিল। 3 বার 3 রকম করে ফোন করলেন সহকারী সুপার, কিন্তু তাকে কেন এখনো পর্যন্ত সিবিআই আওতায় আনা হয়নি, এই মুহূর্তে আমাদের কাছে সব থেকে বড় প্রশ্ন। কেন তাকে একবার জিজ্ঞাসাবাদ করা হলো না, তার পেছনে কে আছে, কে তাকে এই নির্দেশ দিল 3 বার 3 রকম ভাবে বলার কথা, বা এই মনে হয় সুইসাইড করেছে, মনে হয় এই কথা বলার জন্য কে তাকে ইনফ্লুয়েন্স করলো? আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস, কথা বলবো স্যারের সাথে। স্যার কি বলবেন? আচ্ছা, প্রথমে বলি যে সিবিআই ঠিক করবে কাকে কাকে কখন ডাকা হবে। তারপরে আমরা কি যে জানি যে তাকে ডাকা হয় নাই? না না, সেই খবর তো তোমার কাছে আছে, কিন্তু সেই সিবিআই কি তোমার তো খবর দিয়ে তারা যায় নাই? তারা এও তো হতে পারে যে তারা ওখানে গিয়েছিল, ওরা গিয়েছিল, তাদের ওর সঙ্গে কথাও হয়ে গেছে। তা না হলে আমি এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, যে যেখানে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের বেঞ্চের চিফ জাস্টিসের বেঞ্চের একজন আর একজন যিনি ওখানকার জাজ, তিনি বললেন, হ্যাঁ পারদিওয়ালা বললেন কি, যে এই সহকারী সুপার সে বলেছে আত্মহত্যা করেছে। বিচারপতি পারদিওয়ালা উনি বলতে চান যে এই সহকারী সুপার, ভেরি ইন্টারেস্টিং, এই সহকারী সুপার পুরুষ না মহিলা? বলে মহিলা জানার পরে বলেন ওর আচরণ ও ভূমিকা সন্দেহজনক, সে মহিলা ছাড়েন। তো উনি জানতে চাচ্ছেন যে বোধহয় ওই লোকটা কে আর কি। তো এই যে কথাটা, তার মানে যে চিফ জাস্টিস যারা ওই বেঞ্চ, এই নিয়েও তারা এই ব্যাপারটা নিয়ে তারাও সম্পূর্ণভাবে ওয়াকিবহাল এবং এই জিনিসটা ওরা করেছে। তার মানেটা কি, যে ওই কথাটা কিন্তু ওখানেও তারা ওই বিকাশ ভট্টাচার্য কিন্তু ওই এদের উকিল, নির্যাতিতদের উকিল, অর্থাৎ ও যেটা দিয়েছে অ্যাফিডেভিট যেটা আছে তার মধ্যে যে ওটা নেই আমরা এটা বলতে পারি না, কিন্তু যেহেতু ওটা আলোচনা হয় নাই, অতএব আমার মনে হয় যে ওই সিবিআই ওটা সবাই যেটা জানে, প্রথম আছে এটা সবাই, ব্যাপারটা সবাই জানে যে 3বার তাকে করা হয়েছে, উনি অনেকবার বলেছেন, এই মানে পরিবারের বাবা, তো তারা অনেকবার এই ব্যাপার নিয়ে কথা বলা হয়েছে। অতএব এটা নিয়ে আমার মনে হয় খুবই, যে সিবিআই ডাকলো কি ডাকলো না, প্রথম হচ্ছে আমরা বলতে পারি না যে সিবিআই ডাকেনি, এটা আমরা জানি না। আর একটা কথা, সিবিআই কোনো কিন্তু প্রেস কনফারেন্স করেনি, বা সিবিআই যে পাবলিক রিলেশন অফিসার দিল্লিতে, সেও কোনো প্রেস কনফারেন্স করেনি। যা কথা হয়েছে সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টে, হাইকোর্টে ওরা কিছু বলেনি, খালি একটা কথাই বলেছে। হাইকোর্টের পুরো রিপোর্টটা দিয়ে, পুরো রিপোর্ট দেওয়া হলো, আমি তা দেখলাম যে তিনজন যে বিচারক এবং চিফ জাস্টিস সহ তাঁরা কি করলেন, সুপ্রিম কোর্টে অনেক সময় ধরে পড়লেন, সিবিআই রিপোর্টটা পড়লেন, পড়ার পরেই তখন তুষার মেহতা বলল কি, যে ওই যে সিন অফ ক্রাইম এরা ডিস্টার্ব করেছে, ওরা পরিবর্তন করেছে, ফলে আমাদের পক্ষে তদন্ত করা খুব মানে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অতএব এই ব্যাপারটা নিয়ে এমনকি শুধু সিবিআই না, সুপ্রিম কোর্ট পর্যন্ত এই ব্যাপার নিয়ে তারা চিন্তিত। একই সাথে আমি বলছি, এই যে ইন্দিরা মুখার্জি, একটা চাদরের রং নিয়ে একটা কথা হচ্ছে, নির্যাতিতার মায়েরা বলছেন সবুজ রং ছিল, কিন্তু ইন্দিরা মুখার্জি বলছেন না ওটা নীল রং ছিল, তার ভিডিওগ্রাফিও হয়েছে। প্রেস কনফারেন্স করতে করতেই তিনি উঠে যাচ্ছেন, স্যার স্যার বলে ফোনটা ধরে, প্রেস কনফারেন্সের মধ্যেই তিনি ফোনটা রিসিভ করছেন, নীল ছিল কি সবুজ ছিল। বলছি আমার কাছে একটাই প্রশ্ন হচ্ছে, কলকাতা পুলিশের কি এমন দরকার, নীল ছিল কি সবুজ ছিল কি এই ছিল কি 10বার ধরে প্রেস কনফারেন্স করে কি ঘটনা লুকানোর দরকার? প্রথমটা হচ্ছে যে মা এবং বাবা, তাদের থেকেও যে এই যতই যে আন্দোলন আমরা করি বা যারা করছে,
যদি কেউ তার মানে কেউ যদি কিছু হারিয়ে থাকে তাহলে মা বাবা। একদম তাহলে তাদের সে একমাত্র মেয়ে। একমাত্র মেয়ে, একমাত্র সন্তান, অতএব তারা তো সেইখানে আঁকড়ে ধরে রয়েছে না, তারা তারা রাত দিন ধরে দেখছে যে কি হলো কি হলো কি হলো কি হলো। অতএব তাদের কথা আমাদের বিশ্বাস করতে হবে, বিশ্বাস করতে হবে। আর এক কথা, ও সে তো, তোমরা তো আগে বলো নাই কিছু, সে বলার পরে তুমি তার উত্তর দিচ্ছ। সে বলছে আমরা এই রঙেরটা দেখেছি, আমরা দেখেছি সবুজ, আর তোমরা এখন পরে দেখা যাচ্ছে কি সেটা নীল। হ্যাঁ। তো এটা তো তার মানে কি আর একজন লোক এসেছে, তাহলে তার মানে ডিস্টার্ব করা হলো, তার মানে সিন অফ ক্রাইমে আর একটা লোক ঢুকেছে, ওইটা করতে গেলে তো তাকে পাল্টাতে হয় সেই ডে। চাদরটা নিয়ে চাদর পাল্টানোর মানে তো একটা crime। হ্যাঁ, তাই প্রথম হচ্ছে যে তার এমনি তো তার যা মানে যতখানি মানে তার এই সর্বনাশ হয়েছে, তার এইখানে তো খালি ক্রাইম না, সবচেয়ে সবচেয়ে তার তার যে মর্যাদা, সেই মর্যাদা হানি হয়েছে। অতএব তার ওই মানে আহ, তার গায়ের যেভাবে যেটুকুন ঢাকা রয়েছে সেটা আবার টানাটা হচ্ছে আর একটা মর্যাদাহীন। আমি দুই রকম কথা বলবো, একটা তো মানে ক্রাইম সিন তুমি ডিস্টার্ব করলে, আর একটা হচ্ছে আর একবার ওই ডেড বডির মর্যাদাহীন হলো। এই কথাটা কেউ বলেনি কিন্তু আমার কথা যে এটাও এর জন্য ওদের কেস হওয়া দরকার। আর তারপর আর একটা কথা, তোমরা তদন্ত করেছিলে, প্রথম হচ্ছে তোমাদের তদন্ত সম্বন্ধে তো এই হাইকোর্ট, এই হাইকোর্ট যখন সিবিআই কে দিল তখন বললো যে তোমরা কেস ডায়েরি দেখাও। কেস ডায়েরি নিয়ে আসা হলো, কেস ডায়েরি নিয়ে প্রধান বিচারপতি আমাদের হাইকোর্টের বললেন কি কিচ্ছু হয় নাই, আর তুমি বলো সবকিছু হয়ে গেছে, আমি এখনই একে কি বলে ফাঁসি দিতে যাচ্ছ। তার মানে তোমার তাহলে কে তোমার তোমার তো অ্যাসেসমেন্ট হয়ে গেল যে তুমি কিচ্ছুই করো নাই। এক নম্বর কোর্ট কথা, আমরা এখানে অন্যতার মধ্যে যাব না, এখানে সিবিআই টিবিআই কিছু বলে নাই, কোর্ট বলছে তুমি কিছু করো নাই, এক নম্বর। এবং আমি বলবো কি, ওই যে অর্ডারটা উনি দিয়েছেন মানে সিবিআই ইনভেস্টিগেশনের, আই মাস্ট সে হ্যাটস অফ টু হিম, যে এখানে শুধু খালি মুখে মুখে বললেন তা না, উনি মুখে মুখে যা বলেছেন সবটাই উনি লিখে দিয়েছেন মানে এই অর্ডারের মধ্যে। আচ্ছা, এই হলো এক নম্বর। দুই নম্বর হচ্ছে কি, ওই সুপ্রিম কোর্টও জাজরা তাই বলছেন। তো আমার কাছে কিন্তু এই যত যাই কিছু যাই বলুক, হ্যাঁ আমিও কান মুখ চোখ আমি খুলে রেখেছি, কিন্তু আমার কাছে বেশি কথা হচ্ছে যে কি কথা হয়েছে সুপ্রিম কোর্টে আর হাইকোর্টে, তার ভিত্তিতে আমি সেইটাকে আমি প্লেস করব আমার নিজের মানে রিসার্চের উপরে আমি প্লেস করব, তারপরে আমি কনক্লুশন ড্র করব। অর্থাৎ তুমি যদি এইটা করে থাকো তাহলে তুমি আগেই প্রেস কনফারেন্স করে সেটা বললে না কেন? মানে আমি হ্যাঁ বদল করেছি, তার মানে তুমি ওই বদলটা স্বীকার করছো না। তাহলে তাহলে না না, এইখানে কিন্তু বাবা এই গতকালকেও গত পরশু দিনও আনন্দবাজারে বেরিয়েছিল যে উনি মিথ্যা কথা বলছেন, উনি একদম আউটরাইট মিথ্যা কথা বলছেন। অতএব তাকে তুমি সেই জায়গায় আমরা তোমাকে মানতে রাজি না, কেন তুমি কিছু ইনভেস্টিগেশন করো, অলরেডি হাইকোর্ট বলে দিয়েছে তুমি মিথ্যে করো নাই, ওখানেও তুমি বম্বার্ডমেন্ট হচ্ছ। অতএব তোমার কথা তো, তোমার বিশ্বাসযোগ্যতা তো নেই। অতএব যেখানে তোমার বিশ্বাসযোগ্যতা নেই সেখানে আর তারা এখানে মিথ্যা কথা বলতে, তারা তো চায় যে ইনভেস্টিগেশন ঠিক করে হোক। আরে অনুপ্রেরণা ছাড়া তো হয় না, এই পশ্চিমবঙ্গে যা কিছু অনুপ্রেরণাতে হয়, জানো তুমি অনুপ্রেরণার ব্যাপারটা কি। অতএব তাকে বলা হয়েছে তুমি এরকম করে বলো, তো সে বলছে আনফরচুনেটলি। কিন্তু একেও আজ না হয় কালকে ডাকা হবে, ওই সিপি কেও ডাকবে, তখন কিন্তু ব্রেক করে যাবে না, তখন ব্রেক করে যাবে। কেন তুমি তো জাস্টিফাই করতে পারবে না। যখনই তোমাকে আমি প্রশ্ন করব যে তুমি বলছো চাদরটা এরকম ছিল, এই যে ছবি তুমি কি করবা? এইবার আর একটা কথা, তুমি ছবিটা কিন্তু যেটা ঘুরছে বাজারে সেইটাকে তুমি ডিনাই করো নাই, সেইটাকে তুমি বলো নাই যে ওই দুটো ছবি ফেক, এই কথা তুমি বলছো না। তাহলে দুটো ছবি যদি থেকে যায়, মানে দুই রকমের ওই চাদর, তো আমি তো বলি সবুজ চাদর ছিল, এরপরে তাহলে এই যে কোনো চাদর হোক এসেছে সেটা নীল, তো ওরা দেখেছে যেটা সেটা সবুজ চাদর দেখেছে, তাই তারা বলেছে। অতএব আমরা তোমার কথা বিশ্বাস করতে রাজি না, কেন তোমার ক্রেডিবিলিটি তো নেই, কেন তোমার নিজের লোকেরা, তোমারই সাংসদ বলছে তো এদেরকে ধরে এদেরকে কাস্টোডিয়াল ইন্টারোগেশন নাও। হাইকোর্ট বলছে কি
যে তুমি কিচ্ছু করো নাই। স্যার আরেকটা জিনিস, এত কিছু কাণ্ড কারখানা করার পর মমতা ব্যানার্জি বলছে বিচার চাই, বিচার চাই, বিচার দাও সিবিআই। বলছে সিবিআই তো প্রথমত বিচার দেয় না, দেয় আদালত বিচার দেয়। কিন্তু আমি বলছি বিচার চাই, বিচার চাই, বিচার দাও সিবিআই, 5 দিন পরে এত ঘটনা ঘটিয়ে কি বলতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলুন তো? উনি না, দেখো তুমি বলি, উনি সবকিছুই দেখে ভোটের দৃষ্টিভঙ্গি থেকে, সম্পূর্ণভাবে ভোটের দৃষ্টিভঙ্গি দেখে। ও দেখবে যে ভোটের থেকে কতটুকু কাটছে কি না কাটছে। এখন তাকে একটা কি হচ্ছে, লোকে চাচ্ছে তার আমি অনেক সময় কাজ করেছি, অতএব উনি পদত্যাগ করবেন কি না করবেন এটা বলা আমার পক্ষে অনুচিত। কিন্তু যে আন্দোলনটা হচ্ছে, যে প্রতিবাদ হচ্ছে, সেই প্রতিবাদকে তো আমরা সবাই সমর্থন করি, সামিল করি। তাকে ঘুরিয়ে নেওয়ার আজকে ইন্ডিয়ান টাইমস, টাইমস অফ ইন্ডিয়া না, দি ইন্ডিয়ান টাইমসে খুব ভালো একটা ওই ইয়েতে ইয়েতে কে বলে এডিটোরিয়ালে একটা ছোট্ট একটা লিখেছেন। তাতে বলা হচ্ছে যে আপনি জিনিসটা ঘোরাচ্ছেন কেন, হ্যাঁ আপনি গোল গোল করছেন কেন। হ্যাঁ, তো সেই গোল গোল করাটা কিন্তু ঠিক হবে না, এতে আপনার কোনো উপকার হবে না। নেক্সট। স্যার একটা কথা, আমি মমতা বন্দ্যোপাধ্যায় ফোঁস করতে বলছেন, কেন ফোঁস করতে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কি ফোঁস করবেন? এরপর ফোঁস হলে তো বাংলায় আগুন জ্বলে যাবে। দেখুন অলরেডি যা অবস্থা হয়েছে, এই আগুন জ্বালার কথাটা হচ্ছে খুবই মানে ভয়ঙ্কর। কেন আগুন যদি কথাটা বলা হয়, তাহলে এমন একটা আমরা পরিস্থিতিটা দেখছি যে আগুন জ্বালানোর কথাটা আসছে। এই আগুন জ্বালার কথাটা তো উনি বলেছিলেন, তারপরে উনি আবার চুপ করে গিয়ে ওর অন্যভাবে হ্যাঁ। তো যার উদ্দেশ্যে আপনি বলেন না, কালকে আমি যদি এই কথা বলি, যদি কেউ XYZ আমাকে যদি আপনি বলতেন যে তোমার ঘর আমরা আগুন জ্বালিয়ে দেবো, তখন আমি কি বলতাম? আপনি একা আসেন, আগুন নিয়ে আসেন, আমার ঘর জ্বালান, আর যদি আপনাকে জ্বালিয়ে দেই তাহলে কিন্তু আমি দেই না। তো এইরকমই কথা তারা বলতে পারতো, সেখানে কিন্তু তারা বলেনি। তারা একদম আমাদের দেশের, আমার কনস্টিটিউশনে যেভাবে বিনম্রের মতো বলতে হয় সেই রকমই কিন্তু ওই এর এর যে তিনজন যারা বলেছেন, না সে এফআইআর তো অন্য লোক করেছে, মানে কোনো চিফ মিনিস্টার করে নাই। কিন্তু তারা যে বলেছে যে আপনার এটা না, সেটা ক্ষমা চেয়েছে তোমার এই মণিপুরের চিফ মিনিস্টার, যে আপনাকে ক্ষমা চাইতে হবে, যে আমাদের পুরোপুরি নর্থ ইস্টের লোকদের কাছ থেকে আমার ক্ষমা চাইতে হবে। তাহলে ইউর অন দ্য ব্যাকফুট, তাহলে ব্যাকফুটে পড়ে গেছো। এখন ব্যাকফুটে পড়ে যাওয়ার ফলে হয়েছে কি, এটা তো সবাই ভারতবর্ষে সবাই এ নিয়ে গতকালকে অনেক আলোচনা, অনেক ডিবেট অমুক তমুক হয়ে গেছে। তো এই সম্বন্ধে কোনো তুমি ডিফেন্ড করতে পারো নাই। এখন যেহেতু ওটা তোমার বলা খুবই অন্যায় হয়েছে, এবং ওটা হচ্ছে আমাদের কনস্টিটিউশনের বিরোধী কথা, যা মানে আমাদের দেশের মানে রাষ্ট্রের বিরোধী কথা, এই সমস্ত কথা আপনি বলে ফেলেছেন। এখন সেইটাকে এখন পলিশ করার জন্য একটা আবার ঘুরিয়ে ফিরিয়ে একটা কথা বলা। স্যার মমতা বন্দ্যোপাধ্যায় নামে এফআইআর করলেন দিল্লি কমিশনার, কিভাবে দেখছেন বিষয়টা? আমরা তো জানি না যে এফআইআরটা কি এফআইআর করেছে, তবে হ্যাঁ ওর একটা আমি দেখছিলাম যেন টেলিভিশনের এক ব্লগ, ও কিন্তু ও সুপ্রিম কোর্টের জাজ, অর্থাৎ ও কিন্তু এফআইআরটা করেছে আমাদের দেশের এবং জাতির এবং কনস্টিটিউশনকে ভায়োলেট করা হয়েছে। এখন ওরা কিভাবে এফআইআরটা মানে উনি ওইভাবে এফআইআর করেছেন, কিন্তু হ্যাঁ ইত্যাদি। হ্যাঁ, এখন পুলিশ কিভাবে ওইটাকে রেকর্ড করবে তারপরে নির্ভর করবে নেক্সট মানে মানে কি পদক্ষেপ পুলিশ নেবে তারপরে নির্ভর করবে। কিন্তু যদি ওর এফআইআর যেভাবে ও বলেছে সেইভাবেই যদি, কেন তুমি কিন্তু বাধ্য, আমি যেভাবে এফআইআর দেবো সেটাকে তুমি বলতে পারো এফআইআর কিছু না, আমরা ইনভেস্টিগেশন করব না, সেটা পুলিশ বলতে পারে যে এতে কোনো কেস হয় না। কিন্তু আমার এফআইআরটা তো আপনি কেটে দিতে পারেন না। আমি যেমন এখন XYZ যেই হই, আমি যদি থানায় যে একটা এফআইআর করি, সেই এফআইআরটা আপনি ছুড়ে ফেলতে পারেন না। সাথে আমি একটা কথা জিজ্ঞাসা করব, সিবিআই কি তদন্তে কেন এত দেরি হচ্ছে? কোনো অ্যারেস্ট দেখাতে পাচ্ছে না, সিবিআই তো ফেলিওর, সিবিআই এর সাকসেস রেট কিন্তু জিরো। মমতা বন্দ্যোপাধ্যায় না না না, আমি সম্পূর্ণভাবে বিরোধিতা করছি। যে প্রথম হচ্ছে সিবিআই যে ম্যানুয়াল আছে, এটা আমি তোমার কবে হবে না 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 না, আমি বলি কি যে এই প্রথম হচ্ছে তো তারা একটা রিপোর্ট দিয়েছে, তাতে তো হাইকোর্ট সুপ্রিম কোর্ট তো বলেনি তুমি অ্যারেস্ট করো এখনই, তা তো বলেনি তারা।
কোনো রকম কোনো কথা বলেনি সিবিআই সম্বন্ধে। প্রথম হচ্ছে কি বলি, সিবিআই ম্যানুয়াল অনুযায়ী যে অ্যারেস্ট ইজ দ্য লাস্ট রেজর্ট। তুমি অ্যারেস্টটা যত অ্যাভয়েড করতে পারো তত তুমি ভালো। এখানে আমি যেভাবে এই যে যেরকম ওই প্রিন্সিপালকে সন্দীপ ঘোষকে না যাচ্ছে আসছে না, একটা পয়েন্ট ওরা হচ্ছে, ইনভেস্টিগেশনটা ওরা নিজেরা করছে, আবার ডাকছে তাকে আবার ভেরিফাই করছে, আবার নতুন আর একটা পয়েন্ট সেখান থেকে বেরোয়। কি হয়, আমি যদি একটা পয়েন্ট নিয়ে ইনভেস্টিগেশন করতে যাই, তো যেখানে আমি ইনভেস্টিগেশন করতে যাব সেখানে গিয়ে আর একটা পয়েন্ট বেরোয়, আর একটা পয়েন্ট বেরিয়ে যায় না, আমি বেরোতে পারে নাও বেরোতে পারে। তাহলে সেই যে পয়েন্টটা বেরিয়ে গেল, তখন আবার কি করতে হবে, তাকে আবার ডাকতে হবে। অতএব এইটাও কিন্তু ক্লিয়ার বোঝা গেছে, এমনকি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টও সেইখানে মেইন লোকটাকে কিন্তু একেই আর মানে সন্দীপ ঘোষের পরে সবাই। তো তাহলে এইখানে প্রিন্সিপাল অফেন্ডার কে? ওর কথা না, ওই যে বলছে যে রেপ করেছে ইত্যাদি করেছে, তার কথা কিন্তু উঠছে না, উঠছে এর কথা। অর্থাৎ তাকেই ইন্টারোগেট করতে হবে, বারবার করতে হবে। আর যারা না না না, আমার তো মনে হয় এই আর একটা কথা বলি, এই সমস্ত কেসে সিবিআইতে বা সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে মিনিমাম 3 থেকে 6 মাস লাগে। তো সবার খুব খারাপ লাগবে 3 থেকে। ওই ম্যাড্রাসে আমাদের ব্যাচমেটরা আছে, তারা টেলিফোন করে বলে আছে, উপেন এই তোমার চিফ মিনিস্টার, আর তুমি তো 10 বছরের সাথে কাজ করেছো, ইউ শুড বি অ্যাশেমড। আমি তখন কি বলবো বলো? তা আমাদের তো বলার কিছু নাই, আমাদের মাথায় হেট হয়ে গেছে সারা ভারতবর্ষের কাছে, সারা পৃথিবীর কাছে। না পলিগ্রাফ, আচ্ছা আর একটা কথা বলি, এই পলিগ্রাফ টেস্টটা নিয়ে অনেকটা রূপকথার মতো জিনিসটা। পলিগ্রাফ টেস্টেতে এর সাথে ওই যে যখন হবে, এর হিয়ারিং হবে, শুনানি হবে যখন কেস, সেইখানে এটা প্লেস করা যায় না। পলিগ্রাফ টেস্টটা হচ্ছে কি, যারা ইনভেস্টিগেশন করছে তাদের সুবিধার জন্য। হলেও কিছু তো সামনে তো কিছু এলো না। না সামনে ও তো আসে না, ওটা তো বোঝা যায় না, ওটা কেউ তুমি বুঝতে পারবে না। ওটা দ্যাট ইজ বিটুইন দি আইও আর হচ্ছে যে সাইকোলজিস্ট। না দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানো উচিত, তো তবে হ্যাঁ, উনি তো হিজ আন্ডার স্ক্যানারের সম্বন্ধে কোনো ভুল নাই, এই কথা তো সুপ্রিম কোর্টই বলে দিচ্ছেন যে কেন তাকে ওকে কেন পাঠানো হলো, তাকে প্রমোশন দেওয়া হলো কেন। তার হি ইজ আন্ডার স্ক্যানার, শি ইজ আন্ডার স্ক্যানার অফ দি সুপ্রিম কোর্ট, আমাদের না। তারপরে কি হবে বললেই তো হয় না, একজন চিফ মিনিস্টারকে কালকেই যে লাভ দিয়ে যে তাকে অ্যারেস্ট করা, এটা কোনোদিনও না। ডেকে পাঠানোর সময় আছে, আগে ইনভেস্টিগেশনটা কেবল শুরু হয়েছে, আমার মতে কেবল শুরু হয়েছে, এখন ন্যাসেন্ট স্টেজে আছে, কেবল শুরু হয়েছে। কদিন হয়েছে সিবিআই নিয়েছে না, কদিন সিবিআই নেই। আর কলকাতা 24 মিনিট, তো আমি আর কতবার বলবো, যা করেছো সে কিচ্ছু করো নাই তাই বলছে সিবিআই। আরে বাবা, সেই কথাই তো হাইকোর্ট বলছে যে তুমি কিচ্ছু করো নাই, তাহলে হাইকোর্টকে তুমি বলো, তাহলে হাইকোর্টের বিরুদ্ধে আপনি কেস করেন। আরে হাইকোর্ট না, এইটা না, এইটা সবাইকে বলা দরকার। না বিজেপির কোর্ট, তাহলে কোনো কথা বলা দরকার। তাহলে এই সমস্ত তোমরা কি বলে ইউটিউব বন্ধ করে দাও। যখন হাইকোর্ট মানি না, সুপ্রিম কোর্ট মানি না, তার আপনি এই কনস্টিটিউশনও মানেন না। তাহলে সেই হচ্ছে আমরা সেই রাজ্যে বাস করি, যে রাজ্যে আমরা হাইকোর্ট মানবো না, সুপ্রিম কোর্ট মানবো না, কনস্টিটিউশন মানবো না, আইন মানবো না। সেই জন্য বহুদিন আগেই যখন ওই পোস্টমল ভায়োলেন্সে বলা হয়েছে যে এখানে তো রুল অফ নেই, রুলার্স ল আছে, তাই রুলার্স ল চলছে।